অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস ভালোবাসা প্রেম নয়। উপন্যাসটি আমি ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সংসারের জন্য বাজার টাজার সব কামাল নিজেই করে। কখনো কখনো জুলেখাকেও সে নিয়ে যায় সুপার মার্কেটে। তার ব্যবসার অবস্থা যখন যেমনই থাকুক, খরচের ব্যাপারে তার কোনো কার্পণ্য নেই। তবু জুলেখা এক একদিন বলে, তুমি সব জিনিস নিজে কিনবে কেন? আমি আমার ইচ্ছে মতন যা খুশি কিনতে পারি না? কামাল বলল, নিশ্চয়ই পারো। তোমার যা খুশি কেন, তোমার নামে ক্রেডিট কার্ড করে দিচ্ছি। জুলেখা দোকানে ঘোরার সময় কামাল তার পাশে পাশে থাকে, গাড়ি ঠেলতে সাহায্য করে। জুলেখা কোনো দামি গায়ে মাখা সাবান পছন্দ করলে কামাল বলে ওঠে, একটা কেন, দুইটা নাও। একদিন সন্ধেবেলা কামাল বাড়ি ফেরা মাত্র জুলেখা বলল, আজ আর কিন্তু কোনো কাজের কথা বলবে না, যাও হাত মুখ ধুয়ে এসো। অন্য কোনো লোকজন আসার আগেই আজ আমরা ডিনার সেরে নেব। কামাল বাথরুম থেকে বেরোতেই দেখে জুলেখার হাতে নতুন একটা শার্ট, ঠোঁটে মিটিমিটি হাসি। এ কি, এই জামা কার? তোমার? আবার কার? নতুন জামা? আমার জন্য? কে কিনেছে, তুমি? আমার তো জামা অনেকগুলি আছে। তা থাক, তবু আমার ইচ্ছে হলো, কিনেছি। তুমি একা বেরিয়ে গিয়ে কিনলে? এই যে দেখছি দামি শার্ট, তুমি শুধু শুধু এতগুলি ডলার বাজে খরচ করলে। আমার বুঝি কোনোদিন তোমাকে কিছু দিতে ইচ্ছে করে না? আজ তোমার জন্মদিন, তাও তুমি জানো না? জন্মদিন আমার? সত্যি, কামাল তার জন্মদিনের কথা অনেক বছর খেয়ালই করেনি। ঢাকাতে সে ছিল একটি যৌথ পরিবারের জ্যেষ্ঠ সন্তান। এই বিদেশে ওসব কথা কে মনে রাখবে? জুলেখাই বা জানলো কি করে? কামাল তো কোনোদিন বলেনি। মেয়েরা অনেক কিছুই জেনে যায়। কামালের বুকের ভেতরটা আবার মোচড়াতে থাকে। জুলেখার জন্মদিন কবে, সেটা জেনে নিতে হবে গোপনে। সেদিন সে জুলেখার পায়ের কাছে সারা বিশ্ব উজাড় করে দেবে। তাদের পরের বিবাহবার্ষিকীর সময় কামাল আর কোনো কাজ রাখবে না। জুলেখাকে নিয়ে সে চলে যাবে গ্র্যান্ড ক্যানিয়ন কিংবা মায়ামি বিচে। জুলেখা সেদিন কামালের জন্য বিশেষ যত্ন করে নানা পদ রান্না করে রেখেছে। কামাল যে সর্ষে বাটা দিয়ে মাছ ভালোবাসে, তাই এখানে এসে নতুন করে মাছ রান্না শিখেছে। আবেগে কামালের গলায় বাষ্প জমে গেল। জুলেখার হাত জড়িয়ে ধরে সে বলল, জুলেখা, তুমি আমার জীবনের ধ্রুবতারা। তুমি না আসলে আমার জীবনটা যে কি হতো কি জানি। তুমি আমার সব কিছু বদলে দিয়েছ। তোমাকে সাথে পেয়ে আমার এখন সব সময় মনে হয় আমি অনেক বড় বড় কাজ করতে পারি। হাতটা ছাড়িয়ে নিয়ে জুলেখা কৌতুকের সুরে বলল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তাকেও ঠিক এই কথাই বলতে। কামালের বুকে যেন দুম করে একটা বাইরের ধাক্কা লাগলো। এই মুহূর্তে জুলেখার কাছ থেকে সে এমন নিষ্ঠুর কথা প্রত্যাশা করেনি। তুমি কেন এই কথা বললে জুলেখা? তুমি বোধহয় জানো না, আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। এর আগেও আমার মা বাবা অনেকবার জোর করেছেন, আমি রাজি হইনি। আমি তো নিছক একটি স্ত্রী চাইনি, যে শুধু আমার জন্য রান্না করবে। আর তুমি কি করে জানলে আমি অন্যরকম? আমাদের সম্বন্ধ হয়ে যাবার পর তুমি আমাকে চিঠি লিখেছিলে। সেই চিঠিতেই তোমার মনের পরিচয় পেয়েছি। তারপর তোমাকে যখন দেখি তখনই বুঝেছি তুমি আমার জীবনের গাইডিং লাইট হবে। দিনে দিনে সেই বিশ্বাস আমার ক্রমশই বাড়ছে। তুমি একটা পাগল। কেন আমি পাগল কেন? তুমি আমার জীবনের প্রথম এবং একমাত্র নারী। আগে কখনো বুঝিনি যে কোনো মেয়ে কোনো পুরুষের জীবনকে এতখানি বদলে দিতে পারে। আচ্ছা জুলেখা, তুমি কি আমাকে ছাড়া আর কারুকে? তীক্ষ্ণ স্বরে হেসে উঠে জুলেখা বলল, তুমি সত্যিই একটা পাগল। চলো খেয়ে নিবে, চলো। আর একদিন কামাল বাড়ি ফিরে এসে দেখে জুলেখা ঘোর সন্ধেবেলা শুয়ে আছে বিছানায়, তার গালে শুকনো অশ্রুর রেখা। এ কি জুলেখা, তোমার শরীর খারাপ হয়েছে? না। এমনভাবে শুয়ে রয়েছে কেন? এমনি। কামাল জুলেখার কপালে বুকে হাত ছোঁয়ায়,
উত্তাপ নেই। প্রাচ্যদেশীয়দের এখনো ধারণা অসুখ মানেই জ্বর। জুলেখার জ্বর নেই দেখে কামাল নিশ্চিন্ত হয়। ব্যবসার কাজে কামালকে প্রায়ই বাইরে যেতে হয়। প্রথম প্রথম কয়েকবার সে জুলেখাকে সঙ্গে নিয়ে গেছে, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। সে কখন কোথায় থাকবে তার ঠিক নেই। অনেক সময় কামাল তার স্টেশন ওয়াগনটার মধ্যেই রাত্রে ঘুমিয়ে থাকে। নতুন বউকে তো সেভাবে রাখা যায় না। রোজগারের অবস্থা এমন নয় যে প্রায়ই বড় হোটেলে ওঠা সম্ভব। কামাল বাইরে গেলে জুলেখাকে একা থাকতে হয়। প্রবাসে একাকিত্ব বড় দুঃসহ। অবশ্য মিনা ভাবি আছেন, ইফতিখার, দুলাল, রুমি, জয়নাল, এই অল্প বয়সী ছেলেমেয়েরাও আছে। কামাল ওদের বলে রেখেছে, ওরা কোথাও বেড়াতে গেলে বা সিনেমা থিয়েটারে গেলে যেন জুলেখাকে অবশ্যই নিয়ে যায়। পেনসিলভানিয়া থেকে 5 দিন পরে ফিরেছে কামাল। বাড়ি ফিরে স্ত্রীর চোখে জল দেখলে কারোর মন সুস্থির থাকে না। তুমি এর মধ্যে বেড়াতে টেড়াতে কোথাও যাওনি জুলেখা? জুলেখা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, আমি পড়াশোনার জন্য ক্লাসে ভর্তি হব না। সবাই একটা না একটা কোর্স নিচ্ছে, আমি শুধু শুধু বাড়িতে বসে থাকি, সময় কাটে না। একটু থতমত খেয়ে গেল কামাল। তার স্ত্রী যদি পড়াশোনা করতে চায় তাতে কামালের আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু অবস্থাটা এখন তেমন অনুকূল নয়। পড়াশোনা করার বেশ খরচ আছে। পার্ট টাইম চাকরি বা অ্যাসিস্ট্যান্টশিপ জোগাড় করে অনেক মেয়ে পড়াশুনো চালায়। জুলেখার পক্ষে এর কোনোটাই এক্ষুনি জোগাড় করা সম্ভব নয়। কামালের হাতেও বেশি পয়সা কড়ি নেই। সে অনুনয় করা কণ্ঠে বলল, তুমি পড়বে, নিশ্চয়ই আমি তোমার পড়াশোনার ব্যবস্থা করে দেব। তবে আরো 2-1টা সেমিস্টার যাক। ইতিমধ্যে তুমি কি কি কোর্স নিবে তা ঠিক করে ফেলো। দেখছো তো ব্যবসাতে এক এক মাসে বেশ কিছু টাকা আসে, পরের মাসে আবার মূলধন পর্যন্ত বেরিয়ে যায়। এখনো এরকম আনসেটেলড অবস্থা। আমি আমার আব্বা আম্মার কাছ থেকে কখনো টাকা নিতে চাই না। নিজের পায়ে দাঁড়াবো বলেই তো এদেশে এসেছি। একটু সেটেলড হয়ে ব্যাংকে যদি $5,000 জমা রাখতে পারি, তারপর। জুলেখা অবুঝ নয়, সে রাজি হয়ে গেল। কিন্তু কয়েকদিন পরেই কামাল আবার আবিষ্কার করলো জুলেখার চোখের কোণ দিয়ে পানি গড়াচ্ছে। কামাল এবারে ব্যস্ত হয়ে পড়ল। টাকা পয়সা সে গ্রাহ্য করে না, যেভাবেই হোক টাকা জোগাড় হয়ে যাবে। জুলেখার যখন এতই পড়াশোনা করার ইচ্ছে, তখন সে 1 সপ্তাহের মধ্যেই তাকে কোনো কলেজে ভর্তি করে দেবে। জুলেখা তাতে রাজি নয় কিছুতেই। সে তো পড়াশোনার জন্য কাঁদছে না। তাছাড়া সে তো কাঁদেনি, এমনি চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। কামাল যতই জোর করে জুলেখা ততই বেঁকে বসে। যে স্ত্রী তার স্বামীর টাকা পয়সার অসুবিধার কথা না বোঝে, সে আবার কিসের স্ত্রী? সে এখন কিছুতেই ভর্তি হবে না। তবে সে কাঁদছিল কেন? কয়েকদিন ধরে কামাল সেই কথাই ভাবে। তারপর তার একটা কারণ মনে আসে। দেশ থেকে যেসব চিঠিপত্র ও কাগজ আসে তাতে জানা যায় যে দেশের অবস্থা মোটেই ভালো নয়। স্বাধীন হবার পর বাংলাদেশে প্রায় অরাজক অবস্থা। শেখ মুজিব পাকিস্তানের জেল থেকে ফিরে এলেও দেশটাকে সামাল দিতে পারছেন না। নুনের দাম কখনো 5 টাকা ওঠে, চাল প্রায়ই বাজার থেকে উধাও হয়ে যায়। মাছের দেশ বাংলাদেশে মাছের দাম এরকম আকাশ ছোঁয়া হলো কেন? নিশ্চয়ই অধিকাংশ মাছ ভারতে চলে যাচ্ছে। যে মনোভাব নিয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল সেই মনোভাব এখনো অনেকের মনে প্রবল। পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে বাংলাদেশ জন্ম হওয়ায় অনেকেই প্রকৃত খুশি হয়নি। প্রতিবেশী অতিকায় ভারতের এই নিশ্চয়ই শোষণের ষড়যন্ত্র। শেখ মুজিব ঘোষিত ধর্মনিরপেক্ষতাকে পূর্বতন পাকিস্তানপন্থীদের মনে হয় ভারতের চাটুকারিতা। কামালের ঘরে মাহমুদ আর বিশ্বজিতের মধ্যে এই নিয়ে প্রায়ই প্রবল তর্ক হয়। দুজনে এমনিতে খুব বন্ধু, কিন্তু তর্কের সময় দুজনেই কট্টর স্বদেশী। ওরা দুজনে দুদেশের পক্ষ নিয়ে চোখা চোখা যুক্তির বাণ ছোড়ে। শেষ পর্যন্ত কোনো কিছুরই মীমাংসা হয় না। মাহমুদুল বলে, ভারত আর বাংলাদেশের টাকার দামের এত তফাৎ কেন, সেটার আগে জবাব দাও। বিশ্বজিৎ বলে, বাংলাদেশ আর ভারতের সোনার দামের কত তফাৎ সে খবর রাখো না। আলোচনা যখন খুব উত্তপ্ত হয়ে ওঠে, তখন কামাল মাঝখানে বাধা দিয়ে বলে, আরে শোনো শোনো, তোমরা তো বলছো 2 দেশের সরকারের কথা, কিন্তু সাধারণ মানুষ তো সব দেশেই সমান, তাই না? আমি তো সবখানে তাই দেখেছি। ঢাকায় যেমন গরিব আছে, কলকাতাতেও তেমন গরিব আছে। বিশ্বজিৎ বলে, কলকাতায় গরিবের সংখ্যা অনেক বেশি। মাহমুদুল বলে, গরিবরাই তো নিজেদের মধ্যে বেশি লড়ালড়ি করে। দেখো না,
রাশিয়া আমেরিকা যতই তরপাক, নিজেরা সরাসরি যুদ্ধে নামে না। যুদ্ধ হয় কোরিয়ায়, ভিয়েতনামে, ইন্ডিয়া, পাকিস্তানে। সে যাই হোক, প্রবাসী বাংলাদেশিরা স্বদেশের জন্য খুবই উদ্বিগ্ন। বিশৃঙ্খল শাসন ব্যবস্থার জন্য চোর ডাকাত সমাজ বিরোধীরা তাণ্ডব চালাচ্ছে। যুদ্ধ পরিত্যক্ত অস্ত্র রয়ে গেছে অনেকের কাছে, তাই কথায় কথায় খুন, জখম। লুটপাটের টাকায় কেউ কেউ হয়ে উঠেছে হঠাৎ বড়লোক, আর নির্দিষ্ট আয়ের চাকরিজীবীদের অবস্থা হয়ে পড়েছে শোচনীয়। গ্রামের চাষিরা মুদ্রাস্ফীতির ধাক্কায় ধুঁকছে। একটু লেখাপড়া জানা ছেলেমেয়েরা সামান্য সুযোগ পেলেই পালিয়ে আসছে দেশ ছেড়ে। তাদের মুখে শোনা যায় সব দুর্দশার কাহিনী। কামাল এইসব ছেলেদের সাহায্য করে, তাদের সমস্যার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। জুলেখার বাবা নেই, মা থাকেন যশোরের ছোট ছেলেটিকে নিয়ে। এইরকম বিপদের দিনে একা মহিলা কিভাবে দিন কাটাচ্ছেন তাও অনুমান করতে কষ্ট হয় না। জুলেখা তাহলে মায়ের কথাই চিন্তা করে কাঁদে। ঢাকায় কামালদের বড় বাড়ি, অনেক লোকজন, বিত্ত থাকলে নিরাপত্তারও অনেক ব্যবস্থা থাকে। দেশের এরকম অবস্থা হলেও কামালের বাড়ি থেকে যেসব চিঠিপত্র আসে তাতে সেরকম কোনো ভয়ের ছবি পাওয়া যায় না। জুলেখা একদিন সজল চোখে জানালার কাছে দাঁড়িয়ে। কামাল কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, মায়ের জন্য তোমার খুব মন কেমন করে, তাই না? একটু যেন চমকে জুলেখা ফিরে তাকায়, মুখে পাতলা হাসি ফুটিয়ে বলে, ধ্যাত, মায়ের জন্য মন কেমন করবে কেন? আমি কি ছেলে মানুষ নাকি? জুলেখা সদ্য 21 বছরে পা দিয়েছে। তাকে এখনো প্রায় কিশোরীর মতনই দেখায়। প্রায়ই সে বলে, আমি ছেলে মানুষ নাকি? আমার 21 বছর বয়স হয়েছে না? কামাল বলল, না না, তুমি ছেলে মানুষ না, তুমি একখান বুড়ি। কিন্তু বুড়ি বয়সে বুঝি নিজের মায়ের জন্য মন খারাপ হতে পারে না? তোমার আম্মার চিঠিও তো আসেনি অনেকদিন। জুলেখা চুপ করে থাকে। শোনো, আমি কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারি। যশোরে কখন কি হয় বলা তো যায় না। মনুকে নিয়ে তোমার আম্মা ঢাকায় আমাদের বাড়িতে এসে থাকতে পারেন। আমি আব্বাকে চিঠি লিখে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আব্বাই যশোর থেকে ওদের নিয়ে আসার ব্যবস্থা করবেন। জুলেখা আহত বিস্ময়ে তার স্বামীর দিকে চেয়ে থাকেন। আমার আম্মা তোমাদের বাড়িতে এসে থাকবেন? তুমি কি পাগলের মতো কথা বলছো? কেন, কোনো অসুবিধা তো নাই? অসুবিধা নাই মানে? শাশুড়ি হয়ে তিনি জামাইয়ের বাড়িতে এসে থাকবেন? তোমরা বড়লোক হতে পারো, কিন্তু তোমার কি ধারণা আমরা খেতে পড়তে পাই না? না না, আমি সে কথা ভেবে বলিনি। সব সময় সহজ সমাধানটাই কামালের মনে আসে। সামাজিক জটিল সম্পর্কের ব্যাপারটা সে বোঝে না। জুলেখার মৃদু বকুনিতে সে লজ্জা পেয়ে যায়। তারপর আরেকটা সমাধান তার মাথায় আসে। শোনো, তাহলে আরেকটা কাজ করা যায়। তোমার ছোট ভাই আর আম্মাকে এখানেই নিয়ে এলে কেমন হয়? জুলেখার আবার অবাক হবার পালা। এখানে? আম্মা এখানে কি করে আসবেন? কেন, টিকিট কেটে চলে আসবেন। আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেব। টিকিটের টাকাটা যদি ওখানে জোগাড় না হয় তারও ব্যবস্থা করা যাবে। টিকিট কাটলেই বুঝি চলে আসা যায় এখানে? আমি স্পন্সরশিপ পাঠাবো, সেটা তো বলাই বাহুল্য। আমার বাবা মাও তো এসে ঘুরে গেছেন। আমেরিকায় বেড়াবার পয়সা আমার মায়ের নেই। বেড়াতে আসবেন কেন? এখানে থেকে যাবেন। ইমিগ্রেশন ভিসা নিয়ে আসবেন। তারপর এখানে ওদের খরচ চলবে কি করে? তোমার মা তো লেখাপড়া জানেন, ওর জন্য একটা কিছু কাজ জোগাড় করা শক্ত হবে না। এখানকার চেয়েও কানাডায় বেশি সুবিধা। প্রথমে কিছুদিন আমাদের কাছে থাকবেন, তারপর আস্তে আস্তে নিজেই সেটেল করে যাবেন। জুলেখা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্বামীর দিকে। তারপর আস্তে আস্তে বলে, সত্যি এমন হতে পারে? কেন হবে না? আমি কয়েকদিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলছি। কামালের বুকে হাত রেখে গাঢ় স্বরে জুলেখা বলল, তুমি কি ভালো! তোমার মতো ভালো মানুষ আমি কখনো দেখিনি। তোমার মা এলে তুমি খুশি হবে তো? তুমি এক্ষুনি যা বললে, এর চেয়ে আনন্দের কথা আমি অনেক দিন শুনি না। তুমি এত ভালো, আমার বরটা যে কি ভালো! একটু বাদে বাড়ি থেকে বেরুলো কামাল। গাড়িটা স্টার্ট দিয়েই তার মনে পড়তে লাগলো জুলেখার ওই কথাগুলো। এত সামান্য কারণে জুলেখাকে খুশি করা যায়?
কামাল গাড়ি চালাচ্ছে পাগলের মতন। লাল আলো মানছে না, বিপজ্জনকভাবে এক একটা গাড়ির পাশ কাটিয়ে যাচ্ছে। তার বুকের মধ্যে সেই গোলাকার জিনিসটা আরো বড় হয়ে দাপাদাপি শুরু করেছে। চিৎকার করে তার সবাইকে বলতে ইচ্ছে করছে, জুলেখা আজ খুশি, জুলেখা সুখী। মাজেদা খাতুন লেখাপড়া জানা মহিলা, কাজ চালানো গোছের ইংরেজিও বলতে পারেন। এদেশে এসে মানিয়ে নিতে তার বিশেষ অসুবিধা হলো না। তার চরিত্রের জোর আছে। স্বামীর আকস্মিক নৃশংস মৃত্যুতেও তিনি ভেঙে পড়েননি। ছেলে মেয়েদের মুখ চেয়ে তিনি সংসারের হাল ধরেছিলেন। মেয়েটির বিয়ে হয়েছে উপযুক্ত পাত্রের সঙ্গে। এখন ছেলের লেখাপড়াই তার প্রধান চিন্তা। জামাইয়ের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। এমন জামাই হয় না। সব সময় মুখে হাসি, কাজে কোনো ক্লান্তি নেই। শাশুড়িকে সে মায়ের মতন ভালোবাসে। মাজেদাকে সে ডাকে আম্মু বলে। প্রথম কয়েকদিন আনন্দ উত্তেজনায় কাটল, তারপর ভবিষ্যতের চিন্তা। মাজেদার এখনো যৌবন যায়নি। শরীরের বাঁধনি ভালো এবং আত্মসম্মান বোধ প্রখর। মেয়ের জামাইয়ের সংসারে তিনি বেশি দিন থাকতে চান না। কয়েকদিন থেকেই তিনি বুঝতে পারলেন যে তার জামাইটি যেমন ভালো মানুষ, তেমনি পাগল। ঘরের খেয়ে বনের মোষ চড়ানোর দিকেই তার বেশি উৎসাহ। ব্যবসার কাজের জন্য তার দৌড়াদৌড়ি তো আছেই, তার চেয়েও সে বেশি দৌড়াদৌড়ি করে অপরের বেগার খাটার জন্য। প্রথম প্রথম মাজেদা এতে কৌতুক বোধ করতেন। জুলেখা বাচ্চা মেয়ে, তার বরটাও বাউন্ডুলে, তাই ওদের সংসারটাও এলোমেলো। মাজেদা গুছিয়ে দিলেন সবকিছু। মেয়েকে বোঝালেন কি করে হিসেব করে খরচ চালাতে হয়। তারপর তিনি কামালকে বললেন, এবারে তুমি আমার ব্যবস্থা করো। কানাডা নাগরিকত্ব পাওয়ার সুবিধে বেশি। মন্ট্রিয়ালে কামাল একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে এলো শাশুড়ির জন্য। তারপর একদিন তার স্টেশন ওয়াগনে মালপত্র চাপিয়ে সদলবলে বোস্টন থেকে যাত্রা শুরু করলো মন্ট্রিয়ালের দিকে। যেন সে একটি অভিযাত্রী দলের নায়ক। একটি মানব গোষ্ঠীকে সে নিয়ে যাচ্ছে নতুন দেশে ভূমি দখলের উদ্দেশ্যে। সেখানে উপনিবেশ গড়া হবে, বংশবিস্তার হবে। চাকরি জোটানোর আগে বেবি সিটিং করেও যথেষ্ট উপার্জন করা যায়। এদেশে ছোট চাকরিতেও অসম্মান নেই। রেস্তোরাঁয় টেবিল মোছার কাজেও সংসার চলে যায়। মাজেদা খাতুন অবস্থাটা চট করে বুঝে নিলেন। প্রথম কয়েক সপ্তাহ যদি জামাইয়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিতেও হয়, সেটা তিনি ধার হিসেবে গণ্য করবেন। কামাল আর জুলেখা যখন বোস্টনে ফিরছে, তখন মাঝপথে একটা ম্যাকডোনাল্ডের দোকানে বসে মাছ ভাজা আলু ভাজা খেতে খেতে জুলেখা হঠাৎ বলল, এই চলো না আমরা কোথাও বেড়াতে যাই। বেড়াতে যাবে? হ্যাঁ চলো। কোথায় যেতে চাও? ইন্ডিয়া চলো। আমি ভালো করে কলকাতা দেখিনি, আজমির শরীফ দেখিনি। এখানকার মেয়েরা কলকাতা থেকে কত ভালো ভালো শাড়ি এনে পরে। মিনা ভাবি সায়দাদের বাড়িতে পার্টিতে যে শাড়িখানা পরেছিলেন। তোমাকেও আমি অমনি করে শাড়ি কিনে দেব। নিশ্চয়ই দেব। ইন্ডিয়া যাবে না আমাকে নিয়ে? যাব, নিশ্চয়ই যাব, তবে এখন নয়। এখন তোমার মা এলেন। আমার আরেকটা কি ইচ্ছে করে জানো? জাহাজে করে সমুদ্রে ঘুরে বেড়াতে। চেনাশোনা আর কেউ থাকবে না। বেশ তো, একটা ক্রুজ নেওয়া যাবে যেন। 2-3 সপ্তাহের ট্রিপ নেব। কবে যাবে? এখনই যেতে চাও? এখন তোমার মা এলেন এদেশে। যাব, আমরা কিছুদিন পরে যাব। ঠিক তো? কথা দিলে? বাহ, তুমি যা চাইবে তা কখনো আমি না করতে পারি? তোমার জন্যই তো আমার সব, তুমি জানো না? কামাল মনে মনে একটু অবাক বোধ করে। মা আর ছোট ভাইয়ের চিন্তায় জুলেখার চোখ ছলছল করত। এখন তারা এদেশে আসা মাত্রই প্রায় জুলেখা তাদের ছেড়ে দূরে কোথাও বেড়াতে যেতে চাইছে। অবশ্য মানুষের মনের ইচ্ছে যে কত রকম হয়, তার তো কোনো ঠিক নেই। শাশুড়ি এসে পড়ায় কামালের অনেক সুবিধে হলো। এখন ব্যবসার কাজে তাকে যখন তখন বাইরে যেতে হলেও জুলেখা খুব একা বোধ করবে না। মন্ট্রিয়াল আর বোস্টন কাছাকাছি না হলেও এদেশে ওই দূরত্ব ধর্তব্যের মধ্যেই নয়। যখন তখন টেলিফোনে কথা বলা যায়। টেলিফোনের বিল যতই উঠুক কামাল তা গ্রাহ্য করে না। দিন রাতের মধ্যে যে কোনো সময় যে কোনো সমস্যা উঠলেই জুলেখা তার মাকে ফোন করে। জুলেখার এক বান্ধবীও এসে পড়েছে বোস্টনে। তার নাম মিতা। এর স্বামী সাজ্জাদ জহিরও মারা গিয়েছে মুক্তিযুদ্ধে। দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের জন্য বাংলাদেশ সরকার কিছুই করেনি।
বিধবা অবস্থায় মেয়েটি বেশ অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। তারপর তার চাচা তাকে নিয়ে এসেছেন এদেশে। মিতার সঙ্গে জুলেখার আগে অল্প পরিচয় ছিল, এখন তা পরিণত হলো প্রগাঢ় বন্ধুত্বে। ওদের দুজনের গল্পের আর শেষ নেই। মিতা আর জুলেখার গল্পের মধ্যে কামাল এসে পড়লে জুলেখা বলে, এই, তুমি আমাদের কথা শুনছো কেন? আমাদের অনেক প্রাইভেট কথা আছে। মিতার চাকরির জন্য কামালই ব্যবস্থা করে দেয়। মেয়েটির মুখে একটা বিষাদের ছাপ। এমনিতে হাসি ঠাট্টার সময় মিতা প্রাণ খুলে হাসতে পারে, কিন্তু যখনই ও চুপ করে থাকে তখনই ওর মুখে সেই বিষণ্ণতাটা ফিরে আসে। কামাল ভাবে, মিতা আবার বিয়ে করে না কেন? স্বামীর কথা ভুলতে পারছে না, কিন্তু বাঁচতে হলে তো মানুষকে ভবিষ্যতের দিকেই তাকাতে হয়, পিছনে ফিরে থাকলে তো চলে না। আর একাকিত্ব নিয়ে বেঁচে থাকা যে কি দুর্বিষহ তা কামাল নিজেই এখন ভালো বোঝে। জুলেখাকে পেয়ে তার জীবনটা সম্পূর্ণ হয়েছে। মনের কথা মুখে আসতে দেরি লাগে না কামালের। একদিন সে মিতাকে বলেই ফেলল, তুমি শুধু শুধু কষ্ট করে থাকো কেন? এবারে আবার বিয়ে করে ফেলো। মিতা বলল, কে বলল আমি কষ্টে আছি? একা থাকতে কি কারোর ভালো লাগে? তোমার শরীরের মনের ক্ষুধা নিশ্চয়ই আছে, তা মেটাতে ইচ্ছে করে না? মিতা আর জুলেখা পরস্পরের দিকে চোখাচোখি করে, হাসে। জুলেখা বলল, যতদিন অন্য কারুকে না পায় ততদিন তুমি ওর শরীরের মনের ক্ষুধা মিটিয়ে দেবে নাকি? তোমার যেরকম আগ্রহ দেখছি। কামাল লজ্জা পেয়ে যায়। তার কথার এরকম ব্যাখ্যা হলো? অবশ্য জুলেখা আর মিতা দুজনেই উচ্চকণ্ঠে হাসছে। হালকা সুরেই জুলেখা এই কথা বলেছে। একদিন কামাল কেমব্রিজের দিক দিয়ে গাড়ি চালিয়ে আসছে, দেখল মিতা একা একা হাঁটছে রাস্তা দিয়ে। মুখের সেই বিষণ্ণতার সঙ্গে মিশেছে ক্লান্তির ছাপ। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। ঝট করে মিতার একেবারে গা ঘেঁষে গাড়ি থামিয়ে দরজা খুলে দিয়ে কামাল বলল, উঠে পড়ো, উঠে পড়ো। মিতা প্রথম চমকটা কাটিয়ে উঠে বলল, কোথায় যাব? তুমি যেখানে যাবে, তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার নেই, হেঁটেই যাব আমি। কেন? হেঁটে যাবে কেন? আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। কামাল ভাই, আপনি ব্যস্ত মানুষ, আপনি কেন আমার জন্য এই অসুবিধা করবেন? আপনি যান। এটা পার্কিং এর জায়গা নয়। কামাল হঠাৎ থেমে পড়ায় পেছনের গাড়ি আটকে পড়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ এসে টিকিট দেবে। আরে দেরি করো না, উঠে পড়ো বলছি। মিতা অনিচ্ছুকভাবে, অনেকটা বাধ্য হয়েই উঠে পড়ল। ক্ষুব্ধ নালিশের চোখে তাকালো কামালের দিকে। কামাল বলল, রেইনকোট আনো নাই? একেবারে ভিজে গেছো দেখছি। এদিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলে? সে কথার উত্তর না দিয়ে মিতা বলল, কামাল ভাই, আপনি আমাকে এভাবে গাড়িতে তুললেন কেন? এটা আপনার ঠিক হয় নাই। কামাল ভুরু তুলে বলল, কেন? তুমি ভিজে ভিজে যাচ্ছিলে, তোমাকে লিফট দিলে দোষের কি হলো? এরকম একটু আধটু ভেজার অভ্যেস আমার আছে। কিন্তু আমি তোমাকে লিফট দিলে দোষের কি হলো? আপনি সাদা মানুষ, কিছুই বোঝেন না। কিন্তু চেনাশোনা অন্য কেউ যদি দেখে যে আমি আপনার সঙ্গে গাড়িতে চড়ে বেড়াচ্ছি? হাহ, বেড়াচ্ছ কোথায়? আমি যাচ্ছি কাজে, রাস্তায় তোমাকে দেখলাম তাই লিফট দিলাম। কিন্তু অন্য কেউ কি তা বুঝবে? তারা ভাববে অন্যরকম, পাঁচ কথা রটাবে। আমার চাচার কানে যদি যায়, জানেন তো তিনি কিরকম কড়া মানুষ। বড় অদ্ভুত তোমাদের কথা। একজন চেনা মানুষকে বৃষ্টির মধ্যে হেঁটে যেতে দেখেও আমি মুখ ফিরিয়ে চলে যাব? অন্য কারোর সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? আমি ডিস্টার্ব করলাম? কামাল ভাই, আপনি কিছু বোঝেন না। জুলেখা শুনলেও তো কিছু ভাবতে পারে। বড় মজার কথা বলো তোমরা। সেদিন বাড়ি ফিরেই কামাল হাসতে হাসতে জুলেখাকে ঘটনাটা জানালো। জুলেখা দুষ্টুমি করে চোখ পাকিয়ে বলল, হুম, হঠাৎ দেখা হয়েছিল না তুমি ওই রাস্তায় ইচ্ছে করে গিয়েছিলে, জানতে যে মিতা ওই সময় কাজে যায়? মিতা তো ওখানে কাজে যায় না, আজই নাকি ওখানে একটা নতুন কাজ খুঁজতে গিয়েছিল। জানি জানি, মিতার কাছ থেকে আমার কোনো ভয় নেই। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমাকে হারাবার? জুলেখা, আমি তো সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি, তোমাকে সর্বক্ষণ ঘিরে আছি। যাকে সবচেয়ে আপন করে পাওয়া যায়
তাকেই তো হারাবার জন্য মানুষের বেশি ভয় হয়, তা জানো না? কামালের আবার বুক কাঁপতে থাকে। বুকের মধ্যে সেই জিনিসটা দোলে। এত সুন্দর করে তাকে কেউ কিছু বলেনি যেন আগে। জুলেখাকে সে পাজাকোলা করে তুলে নিয়ে যায় শোবার ঘরে। ইদানিং টাকা পয়সার বেশ টানাটানি যাচ্ছে কামালের, কিন্তু জুলেখাকে তা সে কখনো বুঝতে দিতে চায় না। জানতে পারলে জুলেখা ভাববে তার মায়ের জন্যই কামালের বেশি খরচ হয়ে গেছে। ব্যবসাটাকে বাড়াবার আপ্রাণ চেষ্টা করছে কামাল, কিন্তু সুবিধে করতে পারছে না। এদেশে ফ্যাশন ঘন ঘন পাল্টায়। এবছর সবাই চৌকো টেবিল ম্যাট ব্যবহার করছে, পরের বছরই ফ্যাশন হয়ে গেল গোল টেবিল ম্যাট। তখন আর চৌকো জিনিসটা কেউ ছুঁয়েও দেখবে না। পাটের তৈরি একরকমের ঝোলা ব্যাগ গত শরৎকালে খুব চালু হয়েছিল। এবছর শীত পড়তেই সেই ব্যাগের কদর চলে গেল। দেশ থেকে সেই রকম এক গাদা ব্যাগ অর্ডার দিয়ে সদ্য আনিয়েছে কামাল, কিন্তু কোনো দোকান সেই ব্যাগ এখন রাখতে আগ্রহী নয়। কামাল প্রত্যেক দিনই একটু একটু করে দাম কমাচ্ছে, তবুও বাজার পাচ্ছে না। সব যদি লোকসান হয় তবে সেটা সামলে ওঠা খুব কঠিন হবে তার পক্ষে। মাঝরাতে ঘুম ভেঙে জুলেখা দেখে কামাল পাশে নেই। বাথরুমে আলো জ্বলছে না, কোথাও কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। ধড়মড় করে উঠে বসে জুলেখা দেখল বসবার ঘরে ক্ষীণ আলোর রেখা, অন্যরকম আলো। পা টিপে টিপে সে দরজার কাছে এসে দাঁড়ালো। মেঝেতে বসে কামাল এক মনে সুতোর রং করছে। এই সুতো দিয়ে অন্যরকম ব্যাগ তৈরি হবে। বসবার ঘরের বড় আলোটা জ্বালেনি যাতে জুলেখার ঘুমের ব্যাঘাত না হয়। শোয়ার ঘরের টেবিল ল্যাম্পটা নিয়ে এসেছে। কামালের পাশে যে রাশি রাশি সুতো, তার রং করতে সারা রাত কেটে যাবে। কাছে এসে জুলেখা বলল, তুমি আমায় ডাকোনি কেন? ধরা পড়ে যাওয়া হাসি দিয়ে কামাল বলল, হে কি, তোমার ঘুম ভাঙলো কি করে? আমি কি শব্দ করেছি? তুমি জানো না তোমার হাতের ওপর মাথাটা না রাখলে আমার ভালো করে ঘুম হয় না। বালিশ আমার মাথায় কঠিন লাগে। চলো তাহলে এসব থাক এখন। তুমি কেন আমায় ডাকোনি? আমি তোমাকে সাহায্য করতে পারতাম। না না, এমন কিছু না, আমি একাই শেষ করে দিতাম। কাল সকালে বাকিটা করলেই হবে। তুমি এত খাটলে তোমার শরীরটা সইবে কি করে? কিছুদিন ব্যবসার কথা ছাড়ো তো, অন্যদিকে মন দাও। হ্যাঁ, আমার মন তো শুধু দুটো দিকেই থাকতে পারে, এক তোমার দিকে আর এক ব্যবসার দিকে। আর তো অন্য কোনো দিক জানি না। সেই যে বেড়াতে যাবার কথা বলেছিলাম যে। যাব, তা তো যাবই, একটু ফ্রি হয়ে নেই, কিছু ভালো টাকা আসুক হাতে। ব্যবসা যখন টাকা পয়সা ঠিক নেই তখন তুমি চাকরি করলেই পারো। এখানে তো দেখি চেনাশোনা সবাই চাকরি করে। ধুর, আমার ধাতে নাই চাকরি। অসমাপ্ত কাজ ফেলে রেখেই কামাল বেসিনে হাত ধুয়ে জুলেখাকে নিয়ে শুতে চলে গেল। কয়েকদিন বাদেই মাজেদা খাতুন টেলিফোনে কামালের কাছে এই চাকরির প্রসঙ্গটা তুললেন। বোঝা যায় যে মেয়ে মায়েতে আগে এই বিষয়ে কথা হয়েছে। মাজেদা বললেন, শোনো কামাল, তোমার ব্যবসায় খুব মন্দা চলছে শুনলাম। এদেশে এখন সব ব্যবসাতেই তো মন্দা, তাই না? টিভিতে দেখলাম এখন মোটর গাড়িও বিক্রি হয় না, সব জমা পড়ে আছে। ইকোনমিতে একটা ডিপ্রেশন চলছে। কয়েক মাসের মধ্যে মাজেদা খাতুন মার্কিন কানাডা দেশ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন। বাংলার চেয়ে ইংরেজি শব্দ বেশি বলেন। টিভি দেখে বুঝতে চান এই সমাজের অর্থনৈতিক অবস্থা। শাশুড়ির এরকম জ্ঞানের পরিচয় পেয়ে কামালের মজাই লাগে। মাজেদা বললেন, তুমি কত লোককে চাকরি জুটিয়ে দাও, তোমার কত রকম মানুষের সাথে এখানে খাতির আছে। তুমি ইচ্ছা করলেই একটা ভালো চাকরি পেতে পারো নিজের জন্য, ঠিক কিনা? নিজের জন্য চাকরি? ব্যবসায় যখন অনিশ্চিত অবস্থা, কখন কি হয় ঠিক নাই। ধরো যদি একদিনে হঠাৎ তোমার লস হয়ে যায় সব, তোমার নিজের সংসারটার কথাও তো ভাবতে হবে। আপনি কি বলছেন আম্মু? আমি হঠাৎ চাকরি খুঁজতে যাব কেন? আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি কি তোমাকে কোনো মন্দ উপদেশ দিতে পারি, বলো তুমি? আপনি আমার মায়ের মতন, আপনি আমার ভালো তো চাইবেনই, কিন্তু আম্মু, চাকরি করা আমার ধাতে নেই। নিছক টাকা কড়ির কথা হলে তো আমি দেশেই অনেক সুখে থাকতে পারতাম। দেশে আমার টাকা খায় কে? না না আম্মু, আপনি বেশি চিন্তা করবেন না, ব্যবসা আমি দাঁড় করাবই।
এখন যদি তোমার স্লাম্পড পিরিয়ড চলতে থাকে, তাহলে কিছুদিনের জন্য অন্তত একটা কাজ নিতে পারো। তুমি একটু চেষ্টা করলেই তো কাজ পাবে। নিজের জন্য অন্য কারোর কাছে আমি কোনোদিন অনুরোধ করি নাই। আপনি ভয় পাবেন না। আমি আপনার মেয়েরে না খাইয়ে রাখবো না। না, না, আমি সে কথা বলি নাই। আমি তোমার কথাই চিন্তা করছি বেশি। তোমার মনের উপর যদি বেশি প্রেশার পড়ে। আমি ঠিক আছি আম্মু। আপনাদের ওদিকের সব খবর ভালো তো? যদি বলেন তো উইকেন্ডে জুলেখাকে নিয়ে আপনাদের বাসায় ঘুরে আসতে পারি। তাই চলে এসো না। তবে এখন আবার খরচপত্র করে আসবে। আপনি কি ভাবেন আম্মু, আমার এইটুকু সামর্থ্য নাই? আপনার আশীর্বাদে কামাল সব রকম অবস্থা কাটিয়েই আবার উপরে উঠতে পারে। তাহলে ওই কথাই রইল, এই উইকেন্ডে দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি করে যেন রটে যায় যে কামালের ব্যবসা এখন গাড্ডায় পড়েছে। আরো দু একজন শুভার্থী কামালকে চাকরি নিয়ে নিশ্চিন্ত জীবন কাটাবার পরামর্শ দেয়। জুলেখাও সেরকম ইঙ্গিত করে। তাতে কামালের জেদ আরও বেড়ে যায়। শ্বেতাঙ্গদের দাসত্ব করার জন্য সে এদেশে আসেনি। নিজের দেশেও কোনোদিন চাকরির কথা চিন্তা করেনি সে। এখনো এখানকার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেশে ফিরে গেলে সে আরামেই থাকতে পারবে, পারিবারিক ব্যবসার অংশ পাবে। কিন্তু কামাল হার স্বীকার করবে না কারোর কাছে। এই ব্যবসা তাকে দাঁড় করাতেই হবে। শুধু তার নিজের জন্য নয়, দেশে যে 10-12টি পরিবার তার পাঠানো নমুনা অনুযায়ী মাল তৈরি করে পাঠায়, তারাও কামালের এই ব্যবসার উপর নির্ভরশীল। কামাল দিনের পর দিন পরিশ্রম করতে লাগলো অসুরের মতন। একদিন কামালের ঘুম ভাঙলো অনেক বেলায়। বাইরে রোদ ঝলমল করছে। কামালের বেরোনোর কথা ছিল খুব ভোরে। জুলেখা জেগেছে অনেক আগেই। এরই মধ্যে সে স্নান সেরে নিয়েছে। তার পিঠের ওপর ভিজে চুল খোলা একটা গোলাপি রঙের শাড়ি পরেছে সে। তার মুখখানি দেখাচ্ছে প্রস্ফুটিত পদ্মের মতো। কামাল অনুযোগের সুরে বলল, এ কি, তুমি ওকে ডাকোনি কেন? ইস, কত দেরি হয়ে গেল। বাজে কটা এখন? জুলেখা মুচকি হেসে বলল, কেন, ইচ্ছে করে ডাকিনি। তুমি একটা শিশুর মতো ঘুমোচ্ছিলে। খেটে খেটে তুমি মরবে নাকি? তোমার বিশ্রাম দরকার। 8টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে একটা। চলে যাক তোমার অ্যাপয়েন্টমেন্ট। পর্দা টেনে দিচ্ছি, তুমি আরো একটুখানি ঘুমিয়ে নাও। কামাল বিছানা থেকে নামতে নামতে বলল, পাগল নাকি? কাজ ফেলে রাখলে চলে? জুলেখা তার সামনে এসে দেয়ালের মতন দাঁড়িয়ে বলল, তুমি এরকম যদি করো, তাহলে রাত্রে তোমার দুধের সঙ্গে রোজ একটা করে ঘুমের ওষুধ মিশিয়ে দেব। তারপর দেখব তুমি কি করে রাত জেগে কাজ করো আর ভোরবেলা অ্যাপয়েন্টমেন্ট রাখতে যাও। একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে এমন নিবিড় করে যে ভাবে, এটা জানতে পারলে যেন জীবনটা সার্থক হয়ে যায়। কামাল জুলেখার হাতটা নিয়ে নিজের গালে ছোঁয়ালো। তারপর বলল, অনেকদিন বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়নি তোমাকে। সত্যি, এত কাজ ভালো না। আজ সন্ধেবেলা আমরা একটা থিয়েটার দেখতে যাব, কেমন? তুমি কোনটা দেখতে চাও বেছে রেখো। জুলেখা বলল, কোনো ভালো থিয়েটারের টিকিট তোমার জন্য বসে আছে আর কি। 10-15 দিন আগেই সব ফুল হয়ে যায়। কামাল চওড়াভাবে হেসে বলল, টিকিটের চিন্তা তোমাকে করতে হবে না। আরে, তোমার এই স্বামীটির অসাধ্য কিছু নাই। থিয়েটারের টিকিট তো অতি সামান্য ব্যাপার। বস্তুত সেদিন কামালের কাছে টাকাও নাই। ব্যাংক ব্যালেন্স শূন্য। থিয়েটারের টিকিটের যথেষ্ট দাম। কিন্তু তাতেই বা চিন্তার কি আছে? বিকেলের মধ্যেই টাকা জোগাড় করা যাবে না? সব ঠিক হয়ে যাবে। জুলেখা এখন জুলি। এখন সে একা একা রাস্তায় বেরোতে পারে, বাস রুট সব চিনে গেছে। কোন শপিং মলে এখন সবচেয়ে বেশি ডিসকাউন্টে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সে খবরও রাখে। খবরের কাগজের বিজ্ঞাপন থেকে ডিসকাউন্ট কুপন কেটে কেটে জমায়। একবার সে নিজে একা একা মন্ট্রিয়েল থেকে ঘুরে এলো। বরফ পড়ার সময়ে সে শাড়ি ছেড়ে প্রথম প্যান্ট পরল। অমনি চেহারাটি বদলে গেল তার। শার্টে তাকে অনেক বেশি স্মার্ট দেখায়। তার ইংরেজির অ্যাকসেন্টও বদলেছে। এখন সে হঠাৎ যশোরে ফিরে গেলে তার পুরনো বন্ধুরা তাকে চিনতেই পারবে না। বোস্টনের পরিচিত মহলে জুলেখা বেশ জনপ্রিয়। এতদিনে প্রকাশ হয়ে পড়েছে যে সে বেশ ভালো গান জানে। বিভিন্ন বাড়িতে পার্টিতে তাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়। একদিন দুপুরে বাড়ি ফিরে কামাল দেখল জুলি বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ দিয়ে কাঁদছে। কামালের বুকে একটা ধাক্কা লাগলো। কি হয়েছে জুলেখার?
নিশ্চয়ই কোনো বিপদ। সে তার পিঠে হাত দিয়ে অনেক করে ডাকতে লাগলো। জুলেখা কিছুতেই মুখ তোলে না। কামাল ওর পিঠে হাত বোলাতে বোলাতে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো। এমন কি ঘটতে পারে যাতে জুলেখা এতখানি দুঃখ পেতে পারে? ব্যবসার যতই অসুবিধে হোক, কামাল তো তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না। খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে। জুলেখার শাড়ি কেনা কিংবা অন্য যা কিছু কিনতে চায়, কামাল ঠিক তার হাত খরচ জুগিয়ে যায়। যখন ইচ্ছে করে তখনই সে মন্ট্রিয়ালে যেতে পারে মায়ের কাছে। কয়েক মাস ধরে সে তো বেশ ফুর্তিতেই আছে। তবু কেন এই কান্না? কামালেরও কান্না পেয়ে যায়। ধরা গলায় সে বলে, জুলি, জুলি, তোমার কি হয়েছে আমাকে বলবে না? আমি কোনো দোষ করেছি? যদি কোনো অপরাধ করে থাকি তুমি ক্ষমা করবে না? হঠাৎ এক সময় মুখ ফিরিয়ে জুলেখা বলল, তুমি অমন করছো কেন? আমার তো কিছু হয়নি। তুমি একা একা শুয়ে কাঁদছিলে। না তো, কাঁদিনি। কি হয়েছে সত্যি করে বলো। তোমার মা কিছু বলেছেন? দেশ থেকে কিছু খবর এসেছে? সেরকম কিছুই হয়নি, বলছি তো আমি কাঁদিনি। আমি দেখলাম তুমি ফোঁপাচ্ছ, তোমার চোখে পানি। ও কিছু না, একটা বই পড়তে পড়তে হঠাৎ মন খারাপ লাগলো। কোথায় বই? কোন বইটা? এখন নয়, দুপুরে একটা বই পড়েছিলাম তো। কাছাকাছি কোনো বই নেই। বই পড়ে কান্নার ব্যাপারটা কামালের ঠিক বিশ্বাস হলো না। কিন্তু জুলেখা কিছুতেই জানালো না তার কান্নার অন্য কোনো কারণ। সে বরং হাসতে শুরু করে দিল। কামালকে ঠাট্টা করে বলল, তুমি যদি এরকম ব্যাকুল হয়ে যাও তাহলে আমি মাঝে মাঝে মিথ্যে মিথ্যে কান্নার ভান করব। ইউ গেট আপসেট সো ইজিলি। তুমি আমার জন্য এত ভাবো? জুলি, আমি যখন বাড়ি থাকি না, বাইরে ঘুরে বেড়াই, তখনও তোমার কথাই ভাবি। সব সময় আমার কথা ভাবলে তোমার ব্যবসার উন্নতি হবে কি করে? তুমি তো আমার প্রেরণা। তুমি খুশি থাকলে আমি রাজ্য জয় করে ফেলতে পারি। ও শোনো, আজ মিনা ভাবি ফোন করেছিলেন, রাত্রিরে খেতে বলেছেন। তুমি যেতে পারবে তো? সারাদিন গাড়ি চালিয়ে এলে। হ্যাঁ, যাব। গাড়ি চালাতে আমার ক্লান্তি আসে না। তৈরি হয়ে নাও। মিনা ভাবির বাড়িতে আলাপ হলো একটি নতুন ছেলের সঙ্গে। দেশ থেকে সদ্য এসেছে। তার নাম ওমর আলী। বেশ নম্র ভদ্র যুবক। কথা কম বলে। জানা গেল সে অঙ্কে খুব ভালো ছাত্র। আপাতত বোস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে। ইচ্ছে আছে হার্ভার্ডে ঢোকার। কামালের সঙ্গে তার ভাব জমতে 10 মিনিটও সময় লাগলো না। ডক্টর আজহারউদ্দিন একটা কার্ডিলাক গাড়ি কিনেছেন। মিনা ভাবি সেই গর্বে একেবারে ডগমগ। তার মুখে গাড়ির গল্প আর ফুরোই না। 1.5 বছর আগে টরন্টো যাবার পথে একখানা কার্ডিলাক গাড়ি দেখে তার এমন পছন্দ হয়েছিল যে সেদিনই তিনি ঠিক করেছিলেন। মেয়েরা সবাই বসেছে একপাশে, ছেলেরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। দুজন ছাড়া আর সবার হাতেই নরম পানীয়। বিশ্বজিৎ নিজেই হুইস্কির বোতল সঙ্গে করে আনে। সন্ধেবেলায় একটু মদ্যপান না করলে তার মুখে নাকি খাদ্য রোচে না। মিনা ভাবির জন্য আগে তাকে বেশ কয়েকবার ভর্ৎসনা করেছেন। এমনকি একথাও বলেছেন, অন্য যেখানেই যাও আমার বাড়িতে ওসব চলবে না। এর উত্তরে বিশ্বজিৎ বলেছে, তাহলে আমাকে ডাকবেন না। বিশ্বজিতের সঙ্গে চিয়ার্স করে মাহমুদুল। বিশ্বজিৎ তবু একটা জায়গায় থেমে যায়, কিন্তু মাহমুদুল মাত্রা রাখতে পারে না। প্রত্যেক পার্টিতেই তার পা টলে। অনেকের ধারণা বিশ্বজিৎই মাহমুদুলের এই বদ নেশাটি ধরিয়েছে। সে সৈয়দ বংশের ছেলে, তার পক্ষে ও বস্তু ছোঁয়াও তো হারাম। কিন্তু মাহমুদুল সগর্বে বলে, আমি ঢাকায় থাকতেই ড্রিঙ্ক করতাম। আমি সাহেবদের দেশে এসে শিখিনি। আমি রোজার দিনে সিগারেট খেয়েছিলাম বলে আমার বাবা একবার আমাকে পিট্টি দিয়েছিল খুব। মাহমুদুল রোজা রাখে না, নামাজ পড়ে না। সে উগ্র বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী। সে চোখা চোখা কথায় অনেককেই প্রায়ই আক্রমণ করে বটে, তবু অনেকেই তাকে পছন্দ করে, কারণ সে মানুষটি সৎ। এই দুজনের মাঝখানে কামালের কামালের ভূমিকাটা বড় মজার। বিশ্বজিৎ বোতল বার করলেই কামাল দৌড়ে তাদের জন্য গ্লাস আনে, সোডা পানি আনে, এমনকি নিজে বোতল থেকে গ্লাসেও ঢেলে দেয়। অথচ সে নিজে কোনোদিন ঠোঁটে এক বিন্দুও স্পর্শ করেনি। এমনকি একদিন কামালের বাড়িতেই মাহমুদুল হুইস্কির বোতলটা খুলতে গিয়ে হঠাৎ হাত ফসকায়। বোতলটি মেঝেতে পড়েই চূর্ণ বিচূর্ণ।
দুই অতৃপ্ত মদ্যপায়ী তারপর যতক্ষণ আফসোসের হায় হায় করছে, তারই মধ্যে কামাল বেরিয়ে গিয়ে দোকান থেকে আরেকটি বোতল কিনে এনেছে। বিশ্বজিৎ সেদিন বলেছিল, কামাল ভাই, তুমি আজ সত্যি কামাল করলে। মাহমুদুল তো কামালের পায়ে হাত দিয়ে কদমবুসি করে ফেলল। কামাল ভাই, তুমি নিজে খাও না অথচ আমাদের জন্য এত সেবা করো, এর মর্ম বুঝি না। তাতে কি হয়েছে? ওই বোতলের জিনিসটা তো মানুষের খাবার জন্য বানানো হয়েছে। যার ইচ্ছে হয় খাবে, যার ইচ্ছে হয় খাবে না। এতে আর অন্যদের কি বলার আছে? তুমি তাহলে মদ খাওয়াটা দোষের মনে করো না? দোষ গুণ সব তো নিজের ওপর। যে দোষ মনে করবে তার খাওয়া উচিত না। তুমি যখন দোষ মনে করো না, তবে তুমি একটু খেয়ে দেখো। আমার ইচ্ছে হয় না। যদি কোনোদিন ইচ্ছে হয় সেদিন খাবো, হয়তো তোমাদের চেয়ে বেশিই খাবো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস ভালোবাসা প্রেম নয় এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।